জোর সে বলো জয় মাতা দি। কর্নারিং এ খুব একটা বেশি কমফোর্ট লাগছে না। টপ র্যাকটায় ভাই একটা জিনিস করেছে যেটা আমি আজ অব্দি কোনোদিনও কারুর বাইকে দেখিনি। এটা হলো 24 ওয়াটের, এটা হলো 10 ওয়াটের, আর এটা হলো 12 ভোল্টের সকেট। মাচ মোর কনফিডেন্ট বাইক দ্যান হিমালয়ান 411। এয়ার ফিল্টার যত উপরে হবে ওয়াটার ইভেডিং ক্যাপাসিটি তত বেশি হবে। ও ভাই টান তো সেই লেভেলের। বন্ধু তোমাদের সবাইকে জানাই স্বাগত আবার একটা নতুন ব্লগে। আমি এখন রয়েছি ইকো পার্কে, এরকম একটা সুন্দর লোকেশনের সামনে। আমার সঙ্গে রয়েছে সৌরভ। যারা চেনো তাদেরকে আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই। তোমার চ্যানেলের নামটা আগে বলে দাও। আমার চ্যানেলের নাম হলো বং ট্রাভেল হোলিক্স, স্পেশালি বাইক ট্যুরিং আর ট্রেন ট্রাভেল, এই দুটো নিয়ে মোটো ব্লগের উপরে ডিপেন্ড করে। আজকে আমরা করব হচ্ছে সৌরভের বাইকের একটা ডিটেল রিভিউ, যেখানে সৌরভ নিজেও থাকবে। আমি প্রশ্ন করবো, উত্তর তুমি দেবে। একদম। তো ফার্স্টেই যে কোশ্চেনটা তোমাকে করব, কতদিন হলো বাইকটা? 2.7 মান্থস, মানে 2 বছর 7 মাস রানিং। আর তোমার অন রোড কত পড়েছিল? অন রোড এটা পড়েছিল 1.58। 1.58 ফুল ক্যাশে? ফুল ক্যাশ। আচ্ছা, তো এন্ট্রি লেভেলে যদি কেউ বলো যে একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক দরকার, সেই দিক থেকে দেখতে গেলে এক্সপালস কিন্তু ভেরি গুড অপশন। মানে অন রোড এখন 174 অন রোড। আচ্ছা, এই মুহূর্তে আজকের কারেন্ট 2023 মডেল। এই জিনিসগুলো আমার মডিফাই করা আছে 2023 নয়, আমার 2022 মডেল। বাট হ্যাঁ, অফ রোড যেটা বলছিল অ্যাডভেঞ্চারের জন্য মানে মাচ মোর কনফিডেন্ট বাইক দ্যান হিমালয়ান 411। মানে এটা নিয়ে আমি এত কনফিডেন্ট হয়ে গেছি, আমি বাম্পারের প্রতি জাস্ট উড়ে যাই, আমি দাঁড়াই না। গিয়ার চেঞ্জ করার দরকার নেই, স্লো হওয়ার সেরকম বিশেষ দরকার নেই। আগে 2 ভালভ ছিল, আচ্ছা, ওটা নকিং আসতো যখন ওঠা হতো বা কোনো। 4 ভালভে ওই জিনিসটা পুরোপুরি বন্ধ। যে 5টা গিয়ার ছিল, স্প্রকেটটা ছোট ছিল। আচ্ছা, ওটা টপ স্পিড সেই লেভেলে যেত না। এটা যখন 120 125 পার হয়ে যায়, ওটা তখন 110-এর উপরে আর যেত না, কারণ পিছনের স্প্রকেটটা ছোট ছিল। এখন এই যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ 4V'র ব্যাজিং করা রয়েছে। এটা কিন্তু 4 ভালভ ওয়ালা মডেলটা, মানে নতুন মডেল যেটা বলতে পারো। আর তোমার বাইকে তুমি কি কি মডিফিকেশনস করেছো সেগুলো যদি একটু বলো। 2022-এরটা ছিল একদম লাড়া লাপ্পা, মানে কোনো কাজই লাগে না, পড়লে একবার পড়লে ভেঙে যাবে, যেটা এখন প্ল্যাটিনাতে দেয়। হ্যাঁ এক্স্যাক্টলি ওইটা। তো ওই টাইপের ছিল। এটা মাচ বেটার। এরা আমার ইম্প্যাক্টও হয়েছে, বাট আমার কোনো ড্যামেজ হয়নি, হালকা ছড়ে পড়ে গেছে। আচ্ছা, এটা কোম্পানিরই? হ্যাঁ, এটা কোম্পানি হিরোরই, আফটার মার্কেট নয়। না, এটা 2023 মডেলের। আমার গাড়ি হলো 2022 মডেলের। আচ্ছা, বাট এগুলো আমি পরে গিয়ে মডিফাই করে নিয়েছো। এই ভাইজারটা আগে যে ভাইজারটা ছিল এই এত অবধি ছিল আর প্লেন ছিল। বাট এই ভাইজারটা উইন্ড ব্লাস্ট থেকে ভাই মারাত্মক লেভেলের বাঁচায়। আমি যখন 90-100-এ ক্রুজ করে, আমি বেনারস ট্যুর করেছি এইখানে উইথ আমার ওয়াইফ সঙ্গে। এই যে কার্ভটা, এটা আমার পুরো হেলমেটের উপর দিয়ে হাওয়াটাকে উড়িয়ে দেয়, যেটা আগের ভার্সনে পুরো হেলমেটে মারতো। এটা হলো আমার 25 ওয়াটের চার্জার। এটা হলো মৃগাঙ্কতার গিফট আমাকে। আচ্ছা, তো এটা এই দুটো হলো, এটা হলো 24 ওয়াটের, এটা হলো 10 ওয়াটের, আর এটা হলো 12 ভোল্টের সকেট। তো এটাতে আমি সিগারেট লাইটার বলে অনেকে, বাট এটা হলো অ্যাকচুয়ালি যে টায়ার ইনফ্লেটার হয় সেগুলো আমি এটা থেকে চালাতে পারবো। মানে এটা অতখানি কেপেবল। মানে আমার KTM 250 বা অ্যাডভেঞ্চার 390 250 সেইগুলোতে যেরকম দেয় আর কি, এই সকেটটা থাকে ওখানে, ইনবিল্ড আসে ওটা। হ্যাঁ, এটা লাগিয়ে নি, এটা গিফট পেয়েছি, বাট হ্যাঁ লাগাতে পারে। থার্ড হলো এই মোবাইল হোল্ডারটা। এটা হলো অ্যালুমিনিয়াম কেসিং এর। ওকে, মানে নরমাল যে মোবাইল হোল্ডার সেটা ভার্টিক্যাল হয়, আর আমার মোবাইলটা আমি হরিজন্টাল ফিট করতে পারবো। তাতে ম্যাপের যে ভিউটা ভালো লাগে, প্লাস আমার এই ডিসপ্লেটা গার্ড হয়। আর আছে এখানে আছে ফগ লাইট সামনে। এটা হলো ফিউচার আই 3 HJG-র 60 ওয়াট ক্ল্যাম্পটা আমার নিজের হাতে বানানো। সিরিয়াসলি? হ্যাঁ, মানে এই ক্ল্যাম্পটা আমি বাইরে যখন কিনতে গেছিলাম আমি মজবুত পাইনি। আচ্ছা, এটা 16mm গেজ দিয়ে আমার বন্ধুর দোকান আছে, তো বন্ধুর কাছ থেকে আমি নিজে গিয়ে বানিয়ে নিয়েছি, নিজে ড্রিল করেছি, নিজেই বানিয়েছি। ছেলের এই ক্রিয়েটিভিটিটা আমার জানা ছিল না, আজকে এখন জানতে পারলাম। এটা আমি রিকমেন্ড করবো না, কারণ এটা শুধুমাত্র ওঠানামার কাজে লাগে, বাট যখন সাসপেনশন আপ ডাউন হয় তো এটা ওঠানামা করে, ওর সঙ্গে পায়ে চোট হতে পারে। তো এটা আমি রিকমেন্ড করি না। ফুটরেস্টটা কি দিয়েছিল কোম্পানির থেকে না পরে করেছো? আফটার মার্কেট, এটা 250 টাকা দাম। আচ্ছা, ওই জন্য কোয়ালিটিটা ওরকমই জংঘম ধরে গেছে। একদমই রিকমেন্ড করবো না, বরং আমি রিকমেন্ড করবো যে পেছনে যে ফুটরেস্ট আছে এর সঙ্গে একটা প্লেট লাগিয়ে দেওয়া। এটা ওঠানামা করে না, বাট এইটা সাসপেনশনের সঙ্গে ওঠানামা করে। তো ওটা বাই চান্স যদি কোনো জোরে ইম্প্যাক্ট হয় না, পায়ে চোট হয়ে যাবে। মানে ট্রু অফরোডিং যাকে বলা হয়। এক্সপালস হচ্ছে সেই রকম ভাবেই তৈরি করা, তার সঙ্গে এর রয়েছে স্পোক হুইলস, তার ভেতরে টিউব ওয়ালা টায়ার, সব দিক দিয়ে খুবই সুন্দর। সাসপেনশনটা কেমন? মানে চুম্মেশ্বরী সাসপেনশন। পিছনেরটা তো ছেড়েই দাও, মানে পিছনে কতখানি এতখানি 8 ইঞ্চির যদি কোনো বাম্পার হয়, জাস্ট গ্লাইড করে বেরিয়ে যাবে, কিছু বুঝতে পারবে না। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত? 225 mm। 225
একটা ফিচার যেটা এটা আমার ভালো লেগেছে, এই ডবল স্ট্যান্ডটার জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম হয় না, যেটা অ্যাজ ইট ইজ থাকে। আদার কোনো অ্যাডভেঞ্চার বাইকে যখনই ডাবল স্ট্যান্ড লাগাবে তখন 10, 20 বা 30 mm কমে যায় গ্রাউন্ড ক্লিয়ারেন্স, বাট এর এক ফোঁটাও কমে না, ওটা অ্যাজ ইট ইজ থাকে। আর সব থেকে ভালো হয় যখন টুরিংয়ে আমি যখন লাগেজ লোড করি না, ওর থেকে ডবল স্ট্যান্ডের বেশি কাজ মনে হয় চেন লিউবেও লাগে না। আচ্ছা, ক্র্যাশ গার্ড আমি নিজে ডিজাইন করেছিলাম, ওটা আমার বাড়িতে আছে, ওটা খুলে রেখেছি, যেহেতু আমি মৃগাঙ্কদের সঙ্গে র্যালিতে যেতাম, অফরোড অ্যাডভেঞ্চার করতাম, ট্রেলসে যেতাম, তো ওটা বাইককে আরো বাল্কি করে দেয় বলে এটা খোলা আছে। আর আচ্ছা টপ র্যাক আছে। টপ র্যাকটায় ভাই একটা জিনিস করেছে যেটা আমি আজ অব্দি কোনোদিনও কারুর বাইকে দেখিনি। ইভেন ওকে যখন আমি লাস্টবার দেখেছিলাম তখন আমি খেয়াল করিনি যে ও টপ র্যাকটা ঠিক কিভাবে লাগিয়েছে। এই হচ্ছে ভাইয়ের টপ র্যাক, যেটাকে ও উল্টে লাগিয়েছে। মানে সাধারণত এই দিকটা নিচে থাকে, ব্যাপারটা এইরকম থাকার কথা, ও এইভাবে লাগিয়েছে। এর ফায়দাটা কি? বেসিক্যালি টপ র্যাক যেরকম ডিজাইন করে ব্র্যান্ডরা হোক বা আফটার মার্কেট যেখান থেকেই কিনবো, ওটা থাকে কি প্লেন সারফেসটা দেয়, যাতে এই বাঞ্জি মাউন্টিং পডগুলো নিচের দিকে থাকে। বাট ওটাতে অসুবিধা কি হয়, যখন আমি বাঞ্জি বাঁধতে যাবো তো আমাকে নিচে হাত ঢোকাতে হয়। আর আমার যদি আমি এখানে একটা নর্মাল বাঞ্জি আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ধরো আমার এখানে একটা টেল ব্যাগ রয়েছে, তো এই দুটো গ্যাপের মাঝখানে আমার টেল ব্যাগটা ঢুকে যাবে। আমার ব্যাগটা প্লেন সারফেস থাকলে আগে পিছে হতে পারে, বাট এই সারফেসটায় না আগে যাবে না পিছে যাবে। আর সব থেকে বেশি বেটার পয়েন্ট হলো বাঞ্জি লাগানোর জন্য আমাকে হাত নিচে ঢুকিয়ে ঘুরতে হবে না, আচ্ছা, জাস্ট আমি এখানে যে কটা হুক আছে আমি সব এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। আর এই যে খোদল মতন জায়গাটা রয়েছে, কড়াই বা চাটুর মতন, তাতে করে কি হয়, ব্যাগটা একটা গ্রিপের মধ্যেও থাকে, ব্যাগটা হরে যাবে না। এই জিনিসটা যদি উল্টো হয়, আমার বাইকে যেমন উল্টো রয়েছে, এখানে আমার বাইক রাখা রয়েছে। বিশ্বকর্মা পুজো সবেমাত্র গেছে, 100 টাকা দিয়ে মালা কিনেছিলাম, এখনো খোলা হয়নি। মালা তো পরে, ডাবের দাম শুনে আমার মাথা 200 টাকা ডাব কিনেছি। ওরে বাপরে, 200 টাকা পিস এইটুকু একটা ডাব। এই হচ্ছে আমার বাইকের টপ র্যাক। এই দেখতেই পাচ্ছ, এই জিনিসটা এদিকটা এরকম ঢালু, ওই একটাকে উল্টে লাগিয়েছে। আর এগুলো যদি জিজ্ঞাসা করো এগুলো কি, এগুলো হচ্ছে বাঞ্জি কর্ড লাগানোর জন্য। এইরকম জুগাড় টুকটাক আমরা করেই থাকি। কি বল ভাই, আফটার অল অ্যাডভেঞ্চারাস বাইক, সেখানে কাদার মধ্যে বাইক যাবে, তার উপর এক্সপালস বলে কথা, লাফা কোদা এই সমস্ত কাজের জন্য বাইকটা ইউজ হবে। তো সেখানে হাজার একটা জবরদস্ত জিনিস লাগিয়ে বাইকটাকে ভারী করে দিলে তাতে করে অসুবিধাটা বেশি হয়, সুবিধা খুব একটা বেশি হয় না। কোম্পানি এখানে দেখো মেটালের রেডিয়েটার গার্ড দিয়ে দিয়েছে, যেটা আমাদের কোম্পানি দেয়নি, কেটিএম প্লাস্টিক দিয়েছে। রিসেন্টলিও গিফট করেছে নিজের বাইককে। বাইকের জন্মদিনে কিছু দেওয়া হয়নি, তো আমার জন্মদিনে আমি আমার বাইকে গিফট করেছি। আর একটা স্পেশাল ফিচার, এটা এক্সপালসের বাকি বাইকের আমি দেখিনি, আর এখন হিমালয়ান 452-তে আছে। সেটা হলো এয়ার ফিল্টার হলো এই জায়গাটায়। এয়ার ফিল্টার যত উপরে হবে, ওয়াটার ইভেডিং ক্যাপাসিটি তত বেশি হবে। যেমন আমার যদি এক্সস্ট ডুবে যায়, আমার এয়ার ফিল্টার ড্যামেজ হয় না, এয়ার ফিল্টার আমার একদম শুকনো থাকে। এবার সিটের লেভেলে যদি জল চলে আসে তখন আমার, কারণ এয়ার ফিল্টার আমার এখানে, হিমালয়ানের হলো এখন এইখানে দিয়েছে, মানে 450 নতুন যেটা। এইটা হলো এক্সপালসের বেনিফিটও বলতে পারো, আবার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। এয়ার ফিল্টার খুলতে গেলে ট্যাঙ্কি আর সিট পুরো নামাতে হয়। এবার দেখো, চেঞ্জটা তো তুমি বারবার করবে না, চেঞ্জ মাঝে মাঝে ধরো করছো, 10,000 কিলোমিটার করছো, কি 8,000ই ধরলাম। কিন্তু এই যে জিনিসটা তুমি বললে যে এয়ার ফিল্টারটা একটু ওপর করে, এতে করে সুবিধাটা বেশি হবে। হ্যাঁ, বেনিফিট তো অনেক আছে, মানে মারাত্মক বেনিফিট আছে। সেটা হলো আমার বাড়ির সামনে বেলগাছিয়া বলে একটা জায়গা আছে, ওখানে এতখানি জল জমে। আচ্ছা, আমি ওই জল দিয়ে বিন্দাস এসেছি, আমার আশপাশে যে কটা বাইক আছে সব ভুকিয়ে বন্ধ হয়ে গেছে, আমি বিন্দাস এসেছি। এই ক্যাপাসিটিটা আছে। এবার যদি কনস বলো, অনেকগুলো কনসও আছে এই গাড়িটা। আর আমি রিসেন্টলি এটা থেকে আপগ্রেড করবো হিমালয়ানে এই কারণগুলোর জন্য। হিমালয়ান কোনটা সেটা আগে বলো। 452 এই গাড়িটা 200 সিসির হিসাবে আন্ডার পাওয়ার গাড়ি, 19 বিএইচপি 200 সিসি হিসেবে একটু আন্ডার পাওয়ার। আর টপ স্পিড নেই, যেহেতু অ্যাডভেঞ্চার বাইক এমনিও টপ স্পিড বেশি হয় না। কেটিএম হলো অ্যাডভেঞ্চার টুরার, এ হলো প্রপার অ্যাডভেঞ্চার, তো এই ডিফারেন্সটা আছে। সেকেন্ড হলো এবিএস, পেছনে এবিএস নেই। অ্যাডভেঞ্চার ট্রেলে গেলে পেছনের এবিএস অফ করে দেয়, সেটা অপশনাল, বাট এতে নেই। থার্ড হলো এই টায়ার, এটা কোম্পানির স্টক টায়ার এখন, বাট এই টায়ারের ওয়ারেন্টি আর খুব বেশি। এটা আমার সেকেন্ড টায়ার, এটা আমার এখন গাড়ি চলছে একদম এক্স্যাক্ট 20,000 কিলোমিটার। ওকে, বাট টায়ার খুব তাড়াতাড়ি ওয়ারেন্টি আর হয়ে যায়। সামনের ব্রেকিং মারাত্মক লেভেলের, মানে একদম নোজ ডাইভ মারে গাড়ি, বাট পিছনের ব্রেক কিন্তু অতখানি পাওয়ারফুল নয়। আর একটা জিনিস, ব্যাটারির ইস্যু। ব্যাটারিটা দেখো, আমি পার্টিকুলার কোনো ব্র্যান্ডকে বলবো না, বাট এক্সাইডের ব্যাটারি ইউজ করার থেকে আমি অ্যামারন চোখ বন্ধ করে 10 জায়গায় 10 বার নেব। আমি একমত ভাই, আমি একমত, অ্যামারন ফার বেটার। যখন গাড়ি কিনবে তখন এক্সাইডই দেবে, ওই ব্যাটারিটা ম্যাক্স টু ম্যাক্স 6 থেকে 7 মাস চলবে, তারপরে শেষ। আমি গাড়ি নিয়েই সিকিম গেছিলাম, ওখান থেকে ফিরে আমার ব্যাটারি শেষ। আচ্ছা, এক্সাইডের ব্যাটারিটা ফিউল পাম্প অন করতে ইসিউ এর হালকা একটা মিনিমালিস্টিক পাওয়ার লাগে, সেই পাওয়ারটুকুই ব্যাটারিটা সার্ভ করতে পারছিল, যে ফিউল পাম্পটা এক্সাইডেডটা। আচ্ছা, আর অ্যামারন আজকে আমার 2 বছরের উপরে চলছে, সিঙ্গেল ইস্যু। তো এতক্ষণ তো গেল বাইকে কি কি লাগানো রয়েছে এবং ওর কি এক্সপিরিয়েন্স, সেই সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করলাম। এরপর আসছি রাইড রিভিউ এক্সপালসের, আর ভাই চালাবে হচ্ছে আমাদের ফ্রাইডে।
নামটা খুব পছন্দ করি, ইভেন আমি আয়রন ম্যানের খুব বড় ফ্যান। আব তোমারে হাওয়ালে ওয়াতন সাথিও। তোমাদেরকে আর একটা জিনিস বলার রয়েছে, এই যে ব্যাশ প্লেটটা দেখতে পাচ্ছ, ইঞ্জিন গার্ডটা, এটা কিন্তু মেটালের, আর এটা কিনা কোম্পানি ফিটেড। আমাদের বাইকে কি হয়, খানিকটা মেটাল খানিকটা প্লাস্টিক। এই পার্টটা হচ্ছে লাইলনের, এই যে, আর এখানে সাইলেন্সার প্রোটেক্টরটা হচ্ছে মেটালের। আর সবচেয়ে বড় ব্যাপার, ওর সঙ্গে যদি কম্প্যারিজন করি, ডাবল স্ট্যান্ড, এটা তো ভীষণ কাজে লাগে। এই প্রথমবার আমার চ্যানেলে তোমাদেরকে দেখালাম যে এক্সপালসের ককপিট বসলে খানিকটা কেমন লাগে। এখানে বাইক নিউট্রালে রয়েছে সেটা দেখাচ্ছে, এবিএস ব্লিঙ্ক করছে, এখানে রয়েছে গিয়ার পজিশন ইন্ডিকেটর, আর এখানে স্পিডোমিটার। চলো। ও ভাই, টান তো সেই লেভেলের। পেছনের ব্রেকটা হালকা লাইট লাগছে, মানে একটু কম ধরছে আমার বাইকের তুলনায়। আর সামনের ব্রেকটা একবার দেখি, ওকে, সামনের ব্রেক তো সেই, ওয়াও, মানে বাইক পুরো একদম এরম এরম হচ্ছে সামনের ব্রেক চিপলে। এরকম প্লেন রাস্তা, সমান রাস্তায় এক্সপালসের সেই ফিল একদমই আসে না। তো এক্সপালসটাকে অ্যাকুরেটলি ইউটিলাইজ করার জন্য আমাদেরকে এখন যেতে হবে একটা অফরোডিং জায়গায়। হালকা করে অফরোডিং রয়েছে, এবার জানি না সেখানে এখন কীরকম কী কন্ডিশন, আমরা আদৌ নামাতে পারবো কিনা। ইকো পার্কের পার্কিং লট, যেখানে হস্তশিল্প মেলা হয় প্রত্যেক বছর, তোমরা আশা করি জানো, সেই জায়গায় এখন আমরা যাচ্ছি, গিয়ে দেখা যাক ওখানে গিয়ে রাইড করা যায় কি না। আর আমাদের বাঁ দিকে দেখতে পাচ্ছ বিউটিফুল ইকো পার্কের ঝিল, আর আমাদের সামনে দেখো আইফেল টাওয়ার। কর্নারিংয়ে খুব একটা বেশি কমফোর্ট লাগছে না, রাদার দেন আমার কেটিএম অ্যাডভেঞ্চার 250। তবে একটু প্র্যাকটিস করলে আশা করি ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে আমাদের ডান দিকে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠেতে আমরা নামাবো বাইকটাকে। রিসেন্টলি তো কোনো মেলা ফেলা কিছু হয়নি, আশা করছি পিন পেরেক কিছু থাকবে না। না, পিন পেরেক থাকলেও চাপ নেই, টিউবলেস কনভার্ট করা আছে। আরে সাবাস, তো সাজিয়ে রেখেছে সংসার একেবারে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এর সিটিং হাইটটা, ওটা আগে একটা রাউন্ড মেরে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সামনে কি কাদা রয়েছে? কাদা থাকলে আমি বাইকটা নোংরা করতে চাইছি না, তাও চলো দেখা যাক। হ্যাঁ, কাদা রয়েছে, গাড়ি হালকা স্কিড করছে, বাট এক্সপালস বলে কথা ভাই, এক্সপালস তো বেরিয়ে যাবেই। পুরোটা গেলাম না, ওখানটা কাদা, গাড়িটা বেকার নোংরা হবে। আর একটু জিনিস দেখানোর রয়েছে। ভাইয়ের হাইট হচ্ছে 5'11" আর আমার হচ্ছে 5'8". আমি বসলে কতটা আমার পা মাটিতে পৌঁছাচ্ছে এটা তোমাদেরকে দেখাই। পুরোপুরি ফ্ল্যাট ফুটেড হয়ে রয়েছে বাইক, আমি একদম সোজা রেখেছি, কোনো হাত ফাত ছেড়ে দিয়েছি, দুটো পাই নিচে নামিয়ে দিয়েছি, এবং দুটো পাই কিন্তু আমার পুরোপুরি ফ্ল্যাট ফুটেড। ওকে, তো কারোর যদি তোমাদের হাইট হয় 5'6" বা 5'7", সে অনায়াসে চালাতে পারবে। কেটিএম অ্যাডভেঞ্চারের থেকে আমি বলবো যে এই বাইকটা একটু সিট হাইটটা কম। এক্সপালসের আরেকটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, সেটা এখন দেখাই। আমি এখানে দাঁড়িয়ে আছি, চুপচাপ দাঁড়িয়ে আছি, বাইক স্টার্টও দিইনি, সামনের ব্রেকটা চিপলাম, বুঝতে পারছো? এই হচ্ছে সাসপেনশন, 200 mm ট্রাভেল। এই যদি চাপিও তাহলে ব্যাপারটা এতটা যাচ্ছে। চাপো চাপো, বাইক না নাগরদোল্লা ভাই, বিন্দাস চাপো, জোর সে বলো, জয় মাতা দি। ক্যামেরা ব্লগারের হাতে হ্যান্ড ওভার করলাম। তো এখন আমরা এবার চা খাবো, ওখানে আমাদের চা রেডি হয়ে গেছে, আর ক্যামেরা যেহেতু হ্যান্ড ওভার করে দিয়ে, চাবিটাও হ্যান্ড ওভার করে দিতে হয়। থ্যাংক ইউ। তারপর তার বসে নিয়ে করতে হয়। এখানে আমাদের চা এসে গেছে, তুমি নাও নাও। চিয়ার্স, চিয়ার্স টু এক্সপালস, চিয়ার্স টু এক্সপালসের রিভিউ। সৌরভের সঙ্গে যখনই দেখা হয় অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, এই জিনিসটা আমি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করবো। রিভিউ কাট কাট। ভিডিও করার নাম করে বেরিয়ে বেশ কিছুক্ষণ আমরা আড্ডা মারলাম, গল্প হলো, সমস্ত কিছু হলো, চাটা খেয়ে নিই, এখন বাজে হচ্ছে 5:30। এবার এখান থেকে চলে যাওয়া হচ্ছে বাড়ি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমাদের পরের ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।